বেলা গড়িয়েছে অনেকক্ষণ, ঈশানের খাওয়া দাওয়া শেষ হয়নি এখনো। অফিসের কিছু ইম্পর্টেন্ট কাগজপত্র চেক করতে হচ্ছে খেতে খেতেই। রিক্তা দেওয়ান বারবার এসে খাবার সময় কাজ না করার তাগাদা দিচ্ছেন, কিন্তু গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছেন তার বাপ চাচারা। প্রজেক্টটা সে হ্যান্ডেল করছিল, আজকের অফিস না যাওয়ায় সেটার প্রেজেন্টেশন বুঝিয়ে দিচ্ছেন হোয়াটসঅ্যাপে। নয়নকে সিঁড়ি দিয়ে নেমে আসতে দেখে এগিয়ে গেলেন রিক্তা। ছেলের চোখ মুখ দেখে আঁতকে উঠল এক প্রকার। একই চোখ মুখের অবস্থা, পুরো মুখ শুকনো, ফর্সা মুখখানা কেমন কালচে হয়ে আছে, মাথার চুলগুলো উস্কো খুস্কো, চোখ লাল হয়ে আছে, চোখের নিচে কালি পড়া। আর্তনাদ করে উঠে ছেলের হাত ধরলেন গিয়ে। হ্যাঁ রে বাপ, ঘুম হয়নি রাতে? মায়ের দিকে তাকিয়ে মৃদু হাসলো নয়ন। টেবিলে ঈশানকে দেখে আরেক দফা বুকটা দুমড়ে মুচড়ে উঠল তার। দীর্ঘশ্বাস ফেলে এসে বসলো খাবার টেবিলে। গুড মর্নিং ভাই। ঈশান মাথা নাড়ল। মর্নিং। রিক্তা ততক্ষণে ছেলের প্লেট এনে সামনে দিয়েছে, খাবার তুলে দিচ্ছেন প্লেটে। এত দিও না, খেয়ে নেই এতটুকু আগে। কি হয়েছে তোর বাপ বলতো? তোরও শরীর খারাপ? হ্যাঁ, তোরও শব্দটি শুনে মাথা তুলল নয়ন। আর কার শরীর খারাপ? রিক্তা দেওয়ান দীর্ঘশ্বাস ফেলে চোখ মুখ মলিন করে জবাব দেয়, তিতিরের। এই যে দেখো না, কিচ্ছু খেতে পারলো না মেয়েটা, জ্বরও এসেছে। নয়ন আঁতকে উঠল, পাশ ফিরে তাকালো। তিতিরের খাবার সব পড়ে আছে প্লেটে। দু একবার খেয়েছে কি খায়নি? কিচ্ছু খায়নি। জ্বর আসে কেমনে? নয়নের চোখ মুখ কুঁচকে গেছে। রিক্তা মাথা নাড়ল, কি জানি, খেতে পারলো না। বৃষ্টি হচ্ছে মা, বৃষ্টির পানি ওর গায়ে লেগেছে নিশ্চিত। ওর বৃষ্টির পানি সয় না, তার উপর সিজন চেঞ্জ ভাই। কথাগুলো বলেই ঈশানের দিকে তাকালো নয়ন। নয়নের কনসার্ন এরই মধ্যে কাজ থেকে ধ্যান সরে এসেছে ঈশানের। তার থেকে ভালো তিতিরকে নয়ন চেনে বরাবরই। এরকম নয়ন তিতিরের প্রতি। হুম। ও বৃষ্টিতে ভিজেছে? জানি না। ভাইয়ের কাঠখোট্টা উত্তরে নয়ন কথা বাড়ায় না, নিজেও চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। খাবি না? তিতিরকে দেখে আসি, ওষুধ খায় না মনে করিয়ে না দিলে। আর দেখি খেলো না যে, কি খেতে ইচ্ছে হচ্ছে, অন্য কিছু এনে দেবো নাকি? রিক্তা এক নজরে তাকালো ঈশানের দিকে। ঈশান এক হাতে খাবার মুখে তুলেছে, অন্য হাতে ফোন। মন বোধহয় ফোনেই। ছেলের দিকে দোনামোনা করে তাকালো। তুই আগে খেয়ে যা বাপ, তারপর না হয়। কি যে বলো মা, মেয়েটা খায়নি, আমি আগে দেখে আসি। নয়ন দাঁড়ায় না, দ্রুত পা বাড়ায় সিঁড়ির দিকে। রিক্তা দেওয়ান খাবারগুলো ঢেকে রাখে, ঈশানকে বারবার লক্ষ্য করছে। ঈশানের মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। খানিক হাঁপ ছাড়লেন তিনি। নিজের ছেলেকে সে চেনে। যতই বলুক তিতিরকে বোনের নজরে দেখে, এটা সে মানে না। পেটে ধরেছে, সে ছেলের মনের কথা বুঝবে না, সেটা হয়। কিন্তু এখন তিতিরের প্রতি এত যত্ন ছেলেকে সে দেখাতে দেবে না। ভাইয়ের বউ এখন তিতির তার। তার প্রতি আগের অনুভূতি রেখেই যত্ন করা মানায় না। বিষয়টা দৃষ্টিকটু হোক, সেটা কেউ না জানুক। তার উপর ঈশান যদি কখনো টের পায় বিষয়টা, নিশ্চয়ই ভালো ব্যাপার হবে না। ওদের দাম্পত্য জীবনে অশান্তিও হতে পারে। দরকার হলে ছেলের সাথে আলাদা কথা বলবেন তিনি। ঈশান ফোন টেবিলে রাখলো, মুখ রাগে লাল হয়ে গেছে। কোনো কারণ নেই যদিও, নয়ন আগে থেকেই তিতিরের প্রতি যত্নশীল। আজ বিয়ে হয়ে গেছে বলে সেটা এক নিমিষে পাল্টে যাবে, সেটা কেন? সে আশা করছে ঈশান নিজের উপর বিরক্ত হয়। নয়ন ভাই হয় তার, তাকে নিয়ে নিজের বউয়ের সাথে জেলাসি ফিল করা নেহাতি ছোটলোকি কারবার। কিন্তু তবুও হচ্ছে, না চাইতেও হচ্ছে। মনি। ঈশানের রুমের সামনে এসে বেশ কয়েকবার ডাক দিল নয়ন। তিতিরের কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। জ্বরে বেশি কাবু হলো নাকি মেয়েটা? করিডর থেকে নিচে তাকিয়ে একবার পরখ করলো ভাইকে। নির্বিকার ভাবে বসে আছে, অফিসের কাজ করার সময় এটা। সে জানে না তিতিরটার শরীর খারাপ, নাকি ঝামেলা হয়েছে কোনো। নয়ন আবার ডাকলো, দরজা ঠেলে ভেতরে ঢোকা উচিত হবে কিনা বুঝতে পারছে না। দরজায় নক করে দাঁড়িয়ে রইল বেশ সময় ধরে। ভিতরে যা। হঠাৎ পিছনে ঈশানের গলা পেয়ে ঘুরে তাকালো নয়ন। না ভাই, তুমি গিয়ে দেখো একটু। ঈশানের মুখে কেমন একটা হাসি দেখা গেল। আগে তো পারমিশন নিতিস না? নয়ন অপ্রস্তুত দৃষ্টি সরালো এদিক সেদিক। তোমার ঘরে আমি সবসময় পারমিশন নিয়েই ঢুকতাম কিন্তু। ঈশান ঘাড়ে হাত রাখলো নয়নের, গম্ভীর গলায় বলল, আমার নয়, তিতিরের কথা বলছি। নয়ন হাসলো খানিকটা, মৃদু গলায় বলল, তখন আলাদা বিষয় ছিল। এখন তোমরা ম্যারেড বিবাহিত দম্পতির ঘরে পারমিশন না নিয়ে ঢোকাটা বেয়াদবি। তা ঠিক, আয় ভিতরে আয়।
ঈশান নয়নের কাঁধে হাত রেখে ঢুকলো ঘরে। ঘরে কেউ নেই। ঈশান কপাল কুঁচকায়। মেয়েটা তো ওপরেই আসলো, বাথরুমের দিকে এগিয়ে গেল, নেই। ব্যালকনিতেও নেই, গেল কোথায়? নয়ন ঠায় দাঁড়িয়ে আছে দরজার কাছে। পুরো ঘর ফুলে ফুলে ভরা। এখনো কিছুই সরানো হয়নি। যেমন সাজানো হয়েছিল তেমনই আছে। বুকটা জ্বালা করছে। কেমন একটা দীর্ঘশ্বাস ফেলে দৃষ্টি সরালো সাজানো বিছানাটার থেকে। বাথরুমের সামনে একগাদা কাপড়-চোপড় চোখ পড়ল তার। বিছানার চাদর থেকে শুরু করে ঈশানের জামাকাপড়। সফেদ চাদরের এক অংশের রক্তের দাগ ছ্যাদ করে উঠল নয়নের বুকের বাঁ পাশে। ধারণা করে নিল যা করার। এক মুহূর্তে মেয়েটার জ্বর হওয়ার কারণ দাঁড় করিয়ে ফেলল সে। হাহাকারে ভরে উঠল বুকটা। তার মনই হারিয়ে গেছে তার থেকে একদম। সারা জীবনের মতো অন্য পুরুষের ছোঁয়া গভীরভাবে লেগেছে তার শরীরে। স্বামী নামক বৈধ পুরুষে পরিপূর্ণ তার না হওয়া ভালোবাসা। দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে তার। ঈশান ব্যালকনি থেকে ফিরে এলো। নয়ন মাথা নিচু করে দাঁড়িয়ে। ও রুমে নেই, সম্ভবত ওর রুমে গিয়েছে। জি ভাই, আমি যাই তাহলে। আচ্ছা শোন খালা, আসলে রুমে পাঠিয়ে দিস, কিছু জামা কাপড় ধুতে হবে। নয়ন কোনো মতে মাথা নাড়ল। কম্পিত পায়ে বেরিয়ে এলো ঘর থেকে। অসহ্য যন্ত্রণা হচ্ছে তার। চোখের সামনে এত বছরের সাধনার নারীর অন্য কারোর হয়ে যাওয়া জ্বলন্ত প্রমাণ সে আর সহ্য করতে পারছে না। দু হাতে মুখ ডলল, জোরে জোরে শ্বাস ফেলল। স্থির করতে চাইল নিজেকে। এটা হওয়ারই ছিল, ইনফ্যাক্ট এটাই চিরসত্য এখন। তার মনি আর তার নেই, হবে না। এ জনম, পরজনম, সব জনমের জন্য অন্য কারোর। ধীরে সুস্থে এগিয়ে গেল তিতিরের রুমের দিকে। দরজায় কড়া নাড়তে ভেতর থেকে মেয়েলি গলা শুনতে পাওয়া গেল। কে? মনি? নয়ন ভাই, ভিতরে আসুন। নয়ন ভিতরে ঢোকে। বিছানায় হেডবোর্ডে হেলান দেওয়া তিতির। চোখ মুখ অস্বাভাবিক লাল। নয়ন দ্রুত পায়ে এগিয়ে যায়, উদ্বিগ্নতা চোখে মুখে। কি হয়েছে তোর? মা বলেছিল জ্বর, খেতে পারিসনি। তেমন কিছু না ভাইয়া, সামান্য জ্বর। ওই, আমি জানি বলতে হবে না। তিতিরকে থামিয়ে দিল। বোকা মেয়েটা, জ্বরের কারণ ব্যাখ্যা করে লজ্জায় ফেলে দেবে। ওষুধ খেয়েছিস? তিতির মাথা নাড়ে। কি খেতে ইচ্ছে হচ্ছে? নিয়ে আসি। তিতির না করতে চায়, পর মুহূর্তেই একগাল হাসে। আবদারের গলায় বলে, মোগলাই। নয়ন হাসে, মাথায় হাত রাখে। আমি নিয়ে আসবো, রেস্ট কর কেমন। ভর দুপুরবেলা চন্দ্রকাননে হই হুল্লোড়। কারণ বাড়ির সকল বিচ্ছুগুলোর ঘুম ভেঙেছে। সারা সকাল ঘুমিয়ে সবাই উঠে একেবারে দুপুরের লাঞ্চ করে এখন এসেছে তিতিরের কাছে। তিতিরকে ঈশানের ঘরে না দেখে চোখ কপালে সকলের। তিতির বিছানায় হেলান দেওয়া, চোখ বন্ধ করে আছে। মাথায় যন্ত্রণা করছে, সাথে পেটেও। একে একে ঘরে ঢুকলো সকলে। নিশি নুড়িয়ে এসে আগলে বসলো বোনকে। নিচ থেকে শুনে এসেছে বোনের শরীর খারাপ, এর খবর। নিশি কপালে হাত দিল, বেশ গরম। হ্যাঁ রে, হঠাৎ জ্বর বাঁধিয়ে নিলি কিভাবে? তমা বাঁকা হাসলো। গড়িয়ে এলো তিতিরের পায়ের কাছে। বাচ্চা মেয়েটা। আহারে, সিনিয়র বর সামলানো কি এতই সোজা? আমাদের বড় ভাইয়াটা এত রাফ বুঝিনি আগে। একবারে জ্বর আনিয়ে ছাড়লো। শব্দ করে হেসে ফেললো সকলে। তিতির মুখ কুঁচকে ফেললো। মেয়েটার সবসময় বাজে কথা। গম্ভীর গলায় বলল, বাজে বকিস না বড় আপুদের সামনে। কি আশ্চর্য, বড় আপু তাই নাকি? ওদের বিয়ে হয়নি? নাকি কখনো করবে না? বললে সমস্যা কি? তিতির ঠোঁট উল্টায়। কাঁধ হয়ে মাথা এলিয়ে দেয় নিশির বুকে। কিচ্ছু হয়নি যা ভাবছিস। তমা হো হো করে হেসে ওঠে। হাত বাড়িয়ে তিতিরের গলার ওড়নাটা টান মেরে সরিয়ে ফেলে। একে একে ভেসে ওঠে কণ্ঠদেশ। বুকের ওপরের অংশ এদিক সেদিক ফর্সা, বুকে লাল কালচে বিশেষ দাগগুলো। এগুলো কি তাহলে? বিড়ালের খামচি? বিড়ালটা বড্ড দুষ্টু বলো, কি কষ্টই না দিয়েছে। তিতির লজ্জা পায়, চোখ রাঙায় তমাকে। তমা হেসেই যাচ্ছে শব্দ করে। অনিমা বাহুতে হালকা চড় মারে তমার। বিছানার কোনায় বসতে বসতে বলে, উহু, কষ্ট তো বিড়ালটাই পেয়েছে। মাছে মুখ দিয়েছিল, তবে খেতে পারেনি। সবাই বড় বড় চোখ করে তাকায় অনিমার দিকে। নুরি ফট করে বলে বসে, তুমি কি করে জানলে অনি আপু? অনিমা নিঃশব্দ হাসে তিতিরের দিকে তাকিয়ে। তিতির ইজ অন হার পিরিয়ড। কি? তমা নিশি নুরি একসাথে চিৎকার করে উঠেছে। তিতিরকে কানে হাত দিতে হলো। এত চেঁচানোর কি আছে? নিশি দু হাতে ঝাঁকালো তিতিরকে। সত্যি? তিতির কিছু বলল না। আমার ভাইটাকে তুই আগে বলিসনি কেন মেয়ে? এত সুন্দর রাতটা। আহারে আমার ভাইটা। তিনজনের আহাজারিতে অসহায় তাকালো তিতির।
সবাই কত আক্ষেপই না করছে বিষয়টা নিয়ে, অথচ তারা তো জানেই না তাদের ভাই বাসর রাতে উপহার হিসেবে তাকে নয়, বরং তার থেকে মুক্তি চেয়েছে। তিতির সোজা হয়ে বসে, বিদ্রূপের হাসি হাসে খানিকটা। বাই দ্য ওয়ে, তুই ওই রুমে কেন? নিশির কথায় তিতির মাথা ওঠায়। এখন কি নিজের রুমেও থাকতে পারবো না? সকলে দুদিকে মাথা নাড়ে। নুরি গাল টানে। উহু, এখন আর এটা তোর ঘর নেই। বড় ভাই আর রুমই তোর রুম। এই রুম নিষিদ্ধ তোর জন্য। তাহলে তোমাদের বড় ভাইয়া যখন আমাকে মুক্তি দেবে তখন আমি কোথায় যাব? এ বাড়ি থেকে মুক্তি বুঝি? তিতিরের এহেন কথায় চমকে উঠল ঘরময় সকলে। তমা সোজা হয়ে উঠল। অনিমার, নিশি সকলে মুখে ভাঁজ পড়েছে। রাতে নিয়াজ কথাটা কানে বাজলো অনিমার। তখন তো গুরুত্ব দেয়নি এ ধরনেরই কি যেন বলছিল নিয়াজ। ঈশান কি? মুক্তি চাই আমার থেকে, ডিভোর্স চাই। বাজ পড়ল সকলের মাথায় এবার। ভূত দেখার মতো চমকে গেল সবাই। নিশি আর্তনাদ করে উঠল, কি বলছিস কি? তিতির হাসলো, হেলান দিল হেডবোর্ডে, চোখ বুজে শ্বাস টানলো, ছোট্ট করে জানালো রাতে ঈশানের বলা প্রতিটা কথা। চোখ মুখ রাগে লাল হয়ে আছে অনিমার। হি ইজ ম্যাড, টোটালি ম্যাড। এসব বাজে বকতে নিষেধ করেছিলাম ওকে আমরা। নিশি দু হাতে মুখ ডলল, কাঁদো কাঁদো গলায় বলল, রুষার কথা তো ভাইয়া এর পর আর বলেইনি। সেই নিষেধ করে দিয়েছিল ওই মেয়ের কথা না তুলতে। তিতির একে একে সবার মুখের দিকে তাকায়, গলা নামিয়ে বলে, তোমরা জানতে রুষার কথা? মুখ কাছুমাছু করে ওঠে সকলের। সবাই জানতো কম বেশি। তিতির এবার বেশ দৃঢ় গলায় জিজ্ঞেস করে, জানতে তোমরা? মাথা নাড়ে ওরা তিনজন। তমা অবশ্য জানতো না। তিতির দীর্ঘশ্বাস ফেলে, হতাশার প্রকাশ ঘটে বুক চিরে। সবাই জানতো ওই মেয়ে সম্পর্কে। তাকে কেন জানানো হলো না? রাহাতকে সে ভালোবাসতো না। তারপরও তার মনে হয়েছিল ঈশানকে জানানো দরকার। সে জানিয়েছিল, অথচ রুষা নামে ওই মেয়েটার সাথে ঈশানের এত গভীর সম্পর্ক, সবাই জানা সত্ত্বেও তাকে কেন জানানো হলো না এটা? কাল সারাদিন তোমার ভাই ওই মেয়ের সাথে এক ঘরে সময় কাটিয়ে এসেছে, এটাও জানতে? আবার আরেক দফা বাজ পড়ল রুমে। জানতো না। অনিমা এবার তড়িঘড়ি করে বলে উঠল, ঈশান এই বাজে কথাটা ও বলেছে তোমাকে? এটা সত্য নয় তিতির। তিতির শব্দ করে হেসে ফেলে, স্থির চোখে তাকায় অনিমার দিকে। সত্য নয়? অনিমা সজোরে মাথা ঝাঁকায়। ওটার পিছনে কারণ আছে, তুমি ওকে ভুল বুঝো না তিতির। ও একদম ওরকম নয়। রুষার সাথে ওর সেরকম কোনো সম্পর্কই নেই। আপু, তোমরা আমাকে একা থাকতে দাও একটু। আমার পেটে মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে। একটু রেস্ট নেই, কথা বলতে ভালো লাগছে না। আর যা বললাম এসব বাড়ির বড়দের জানিও না, কষ্ট পাবে। যা হওয়ার হতে থাক, আমি তো আছি সব সহ্য করার জন্য। বলির পাঠা বানানোর জন্য তিতির আছে তো। তিতিরের কথায় তীব্র অভিমান। ততক্ষণে সে চাদরে মুখ ঢেকে শুয়ে পড়েছে। নিশি নুরি অসহায় কণ্ঠে বোনকে ডাকলো বেশ কয়েকবার। তিতির সাড়া দিল না। চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল বালিশে। অনিমা চোখের ইশারা করল সবাইকে বেরিয়ে আসতে। মেয়েটাকে একা থাকতে দেয়া উচিত কিছুক্ষণ। কতটা মানসিক ট্রমা গেছে গত রাত থেকে ঈশানের ওসব বাজে কথা শোনার পর খুব ভালো করে বুঝতে পারছে সে। তোর সমস্যা কি ঈশান? পাগল হয়ে গেছিস তুই? ঈশান কোনো প্রত্যুত্তর করল না। সে ছাদে ওয়ার্কআউট করছে। বৃষ্টি নেই এই মুহূর্তে। অনিমার মুখে সবটা শুনে সাজিদ, নিয়াজ, নাইম সবাই এসেছে ঈশানের কাছে। সবাই এক একজন রণচণ্ডী রূপে আছে। ঈশানের কাছে তারা সঠিক এক্সপ্লেনেশন চায়। কথা বলছিস না কেন? নিয়াজ এগিয়ে গিয়ে ধাক্কা দিল ঈশানকে। ঈশান বিরক্ত হলো, চোখ শব্দ করলো, কি সমস্যা তোদের? সমস্যা আমাদের নাকি তোর? আমার কি সমস্যা হবে? ঈশানের ভাবলেশীন জবাবে সবাই বিরক্ত। সাজিদ, নাইম, অনিমা আপাতত বলছে না কিছু। তবে নিয়াজ বেশ ক্ষেপে গেছে। তোকে কাল কতবার বললাম আমরা সব সামলে নেব, সাজিদ সব সামলে নেবে। তারপরও তুই তিতিরকে রুষার কথা বলছিস। সে অবধি না হয় মানলাম, ডিভোর্স চেয়েছিস। আর ইউ ননসেন্স। ভালোবাসি না ওকে আমি। যুক্তি চাইলে সমস্যা কি? নিয়াজ ধৈর্য হারায়, দু হাতে নিজের চুল খামচে ধরে। উল্টোপাল্টা বকবি না, বাসিস না, পরে বাসবি। অ্যারেঞ্জ ম্যারেজ হয় না মানুষের। রুষা নামক ভাইরাসকে জড়াতে হবে কেন ওখানে? ওটাকে আমরা সামলে নিতাম না। ঈশান জবাব দেয় না, গম্ভীর হয়ে যায়। বন্ধুরা নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করে। কাল রাতে বলেছিলি আমি ভেবেছি মজা করেছিস। অনেকে বলেছিলাম আমি, ও গুরুত্ব দেয় নাই। এখন দেখছি সত্যি করেছিস ওই ব্ল্যাডারটা তুই। আই হ্যাভ মাই ওন রিজন।
ঈশানের গম্ভীর জবাবে দূরে সরে দাঁড়ায় নিয়াজ। মেজাজ খারাপ হচ্ছে তার। সাজিদ এগিয়ে আসে এবার, হাত রাখে বন্ধুর কাঁধে। ঈশান মাথা ঘোরায় না, দৃষ্টি সামনে অদূরে সারি সারি ধান ক্ষেতের দিকে। নাম্বারটা দে, ট্রেস করতে সময় লাগবে। ঈশান চমকে তাকায় বন্ধুর দিকে। সাজিদ মাথা নাড়ে। আমরা বোকা না, রেগে গেছি তার মানে এই না যে তোকে ভুল বুঝবো। অবশ্যই তোর রিজন আছে, কিন্তু তিতিরটা বাচ্চা মেয়ে, ওকে তো অন্য কিছু বলেও দূরে রাখার যেত, তাই না? আমার কিছু করার ছিল না। বেশ, নাম্বারটা সেন্ড কর, আমি দেখছি। অনিমা এগিয়ে এসে পা ঝুলিয়ে বসলো রেলিং এ। মেয়েটা খুব আপসেট ঈশান, ওটা বলা খুব দরকার ছিল। ঈশান দীর্ঘশ্বাস ফেলে। সি হ্যাভ টু বি স্ট্রং। স্ট্রং বানানোর অনেক পদ্ধতি আছে। তুই যেটা করেছিস সেটা মেয়েটা শেষ অবধি সত্যি আবার তোকে মুক্তি দিয়ে চলে না যায়। ঈশান মুখ তুলে চায় অনিমার দিকে। চোখ দুটো রক্তিম হয়ে উঠেছে। অনিমা মাথা ঝাঁকায়। মেয়ে মানুষ তো আমি, বিষয়টা বুঝি। তুই বলছিস ওকে ভালোবাসিস না, তারপরে যদি তিতির অন্য কারোর কাছে চলে যায় তোর ভালো লাগবে না। ওকে কেউ ছুঁয়েছে সেটা ইমাজিনেশন তো দূরে থাক, এটা লিখে নে তুই। সেখানে তুই অন্য মেয়ের সাথে, এটা একটা মেয়ে হয়ে বাসর রাতে কিভাবে সহ্য করবে? আমার কিছু করার ছিল না। আমি, দেখিস বেশি স্ট্রং করতে গিয়ে পাষাণ না হয়ে যায় মেয়েটা। প্রথম রাতেই যেটা করেছিস। নিয়াজ রাগে গজগজ করছে। ঈশানটা বড্ড একরোখা, সামান্য ভয় পেয়ে পাগলামি করার ছেলেও না। নিশ্চয়ই বড় কিছু আছে, তারপর রাগ হচ্ছে। ডিভোর্সের কথাটা প্রথম রাতেই তুলতে হতো। মেয়েটাকে রীতিমতো টর্চার। ধরণীর বুকে আঁধার নেমেছে। সন্ধ্যার রেশ কেটে গিয়ে রাতের ছায়া নেমেছে বেশ খানিকক্ষণ। দীর্ঘ কয়েক ঘন্টার আকাশ যাত্রার শেষে যখন বিশাল বিমানটা ধীরে ধীরে মেঘের স্তর ভেদ করে নিচে নামতে শুরু করলো, তখন জানালার বাইরে প্রকৃতি ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে আর কি। দূরে কোথাও নিচে ছড়িয়ে থাকা শহরের আলো ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠেছে। নদীর আঁকাবাঁকা রেখা, ছোট ছোট ঘরবাড়ি, রাস্তার সরু আলোর মালা, সব মিলিয়ে একটা পরিচিত ভূখণ্ড ধীরে ধীরে ফিরে আসছিল তার চোখের সামনে। কতগুলো দিন পর নিজের দেশে ফেরা, তবুও এই ফিরে আসার মধ্যে সেই স্বস্তি নেই যেটা সাধারণত থাকে। বুকের ভেতর অদ্ভুত একটা ভার জমে আছে। তার কারণ অবশ্য আছে। পাশেই বসে আছেন তার মা। হুইল চেয়ারের বিশেষ সিটে বসানো হয়েছে তাকে। শরীরের ডান পাশ প্রায় নিস্তেজ, হাতটা শালের উপর স্থির হয়ে পড়ে আছে। মাসখানেক আগে হঠাৎ স্ট্রোকের পর থেকেই জীবনটা যেন অন্যরকম হয়ে গেছে। যে নারী একসময় পুরো সংসারটাকে নিজের হাতে আগলে রাখতেন, সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত থাকতেন ছেলেমেয়েদের জন্য, সেই মানুষটাই আজ চুপচাপ বসে আছেন। চোখে মুখে একরাশ ক্লান্তির ছাপ। রাহাত একটু ঝুঁকে নরম গলায় বলল, মা, আমরা প্রায় পৌঁছে গেছি। রাহাতের মা রানী বেগম ধীরে ধীরে চোখ ঘুরিয়ে তার দিকে তাকালেন। কথা বলতে কষ্ট হয় এখন, শব্দগুলো স্পষ্ট হয় না। মাথা নাড়লেন হালকা। বিমানের ভেতর তখন ছোটখাটো ব্যস্ততা শুরু হয়েছে। এয়ার হোস্টেসের মৃদু কণ্ঠ ভেসে এলো, প্রিয় যাত্রীরা, আমরা কিছুক্ষণের মধ্যেই অবতরণ করতে যাচ্ছি। অনুগ্রহ করে আপনারা সিট বেল্ট বেঁধে নিন। মানুষজন নিজেদের ব্যাগ গোছাতে শুরু করেছে। কেউ ফোন চালু করছে, কেউ জানালা দিয়ে ছবি তুলছে। দীর্ঘ ভ্রমণের শেষে সবার মাঝেই যেন ঘরে ফেরার উচ্ছ্বাস। কিন্তু রাহাতের মন যেন অন্য কোথাও আটকে আছে। তার সমস্ত মনোযোগ এখন মায়ের দিকে। তার উপর তিতিরের সাথে যোগাযোগ করতে পারেনি আজ এতগুলো দিন। বুকের ভিতরটায় দলা পাকিয়ে আছে। ওই মুখটা দেখে না আজ কতগুলো দিন। বিমানটা ধীরে ধীরে রানওয়েতে ছুঁয়ে নামলো। চাকার সঙ্গে মাটির ঘর্ষণে একটা ভারী শব্দ হলো। তারপর ধীরে ধীরে গতি কমে এলো। জানালার বাইরে বিশাল এয়ারপোর্টের রানওয়ে, সারি সারি আলো, দূরে দাঁড়িয়ে থাকা অন্য বিমানগুলো সব যেন চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল। কিছুক্ষণ পর দরজা খোলা হলো। প্রথমে সাধারণ যাত্রীরা নামতে লাগলো, তারপর বিমান কর্মীরা বিশেষভাবে এসে রাহাতের মাকে হুইল চেয়ারে বসিয়ে নামানোর ব্যবস্থা করলো। রাহাত খুব সতর্কভাবে মায়ের পাশে দাঁড়িয়ে রইল, যেন সামান্য অসাবধানতাতে তাকে কষ্ট না হয়। বিমানের সরু দরজা পেরিয়ে বাইরে বেরোতেই হালকা গরম আর আর্দ্র বাতাস মুখে এসে লাগলো। বিদেশের ঠান্ডা শুষ্ক আবহাওয়ার পর এই উষ্ণ বাতাসটা অদ্ভুতভাবে পরিচিত মনে হলো। টার্মিনালের ভেতরে ঢুকতেই চারপাশের ব্যস্ততা যেন আরো স্পষ্ট হয়ে উঠল।
বড় বড় কাচের দেয়াল দিয়ে আলো ঢুকছে, মেঝেতে ঝকঝকে প্রতিফলন তৈরি করছে। ট্রলি ঠেলার শব্দ, মানুষের কথাবার্তা, সব মিলিয়ে একটা জীবন্ত পরিবেশ চারিপাশে। ঘোষণার মাইকে মাঝে মাঝে ভেসে আসছে বিভিন্ন ফ্লাইটের নাম। অ্যাটেনশন প্লিজ, ফ্লাইট অ্যারাইভেল। মানুষের ভিড়ের মাঝখানে দিয়ে ধীরে ধীরে এগোতে লাগলো রাহাত। এক হাতে হুইলচেয়ারের হাতল শক্ত করে ধরে আছে, অন্য হাতে নিজের ছোট্ট ব্যাগটা। তার চোখ বারবার মায়ের মুখের দিকে চলে যাচ্ছে। মায়ের চুলে সাদা রং আরো স্পষ্ট হয়ে উঠেছে, চোখের নিচে ক্লান্তির ছাপ। হঠাৎ করেই তার মনে পড়ল ছোটবেলার একটা দৃশ্য। স্কুলে যাওয়ার সময় মা প্রতিদিন দরজার সামনে দাঁড়িয়ে থাকতেন, ব্যাগটা ঠিক করে দিতেন, কখনো চুলে হাত বুলিয়ে দিতেন। আজ জানার সময় উল্টো হয়ে গেছে, আজ সেই মায়ের পাশে দাঁড়িয়ে আছে রক্ষকের মতো। হঠাৎ খেয়াল করলো চোখ জ্বালা করছে তার। বাবা মারা গেছে সে যখন খুব ছোট, তার ভাই বোনেরা বাবাকে তেমন একটা পায়নি বলতে গেলে। মাই তাদের আগলে মানুষ করেছে। তার মামারা কত জোর করেছে মাকে অন্য জায়গায় বিয়ে দিতে, কত বলেছে গোটা জীবন পড়ে রয়েছে বাচ্চাদের, তারা মানুষ করবে, কিন্তু তার মা রাজি হয়নি। ছেলেমেয়েগুলোকে আঁকড়ে গোটা একটা জীবন পাড়ি দিল। ইমিগ্রেশনের লাইনে তাদের আলাদা ব্যবস্থা করা হয়েছে। একজন কর্মী তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আসতেই রাহাত মাথা নেড়ে ধীরে ধীরে এগিয়ে গেল। মাঝে মাঝে মানুষজন একটু থেমে তাকাচ্ছে, হয়তো হুইল চেয়ারে বসা ক্লান্ত নারীটাকে দেখে অথবা ছেলেটার নীরব যত্ন দেখে। সব প্রক্রিয়া শেষ হতে বেশ কিছুটা সময় লাগলো। তারপর তারা পৌঁছালো আগমনী লাউঞ্জের সামনে। সামনের বিশাল কাচের দেয়ালের ওপাশে দেখা গেল অপেক্ষমাণ মানুষের ঢল। কেউ ফুল হাতে দাঁড়িয়ে আছে, কেউ অধীর হয়ে ফোনে কথা বলছে, কেউ আবার উত্তেজনায় বারবার ভিড়ের দিকে তাকাচ্ছে। কেউ হয়তো প্রিয় মানুষকে অনেকদিন পর দেখতে যাচ্ছে, কেউ হয়তো নতুন কোনো জীবনের শুরু করতে এসেছে। এই কোলাহলের মাঝেও রাহাতের চারপাশটা যেন অদ্ভুতভাবে নীরব লাগলো। তাদের জন্য কেউ দাঁড়িয়ে নেই, কে থাকবে, কে আছে তাদের। দীর্ঘশ্বাস ফেলে একটু নিচু হয়ে মায়ের কানে বলল, মা, আমরা দেশে ফিরে এসেছি। মায়ের চোখ জোড়া কেমন চিকচিক করছে, খুশিতে ঝলমল হয়ে গেছে। ঠোঁটের কোণে খুব সামান্য একটা হাসি ফুটতে, সেই হাসিটা দেখেই রাহাতের বুকের ভেতর হঠাৎ একটা শক্ত অনুভূতি জেগে উঠল। বিদেশের বড় বড় হাসপাতাল, নামী ডাক্তার, সব জায়গায় ঘুরছে তারা। ডাক্তাররা বলেছে সময় লাগবে, ধৈর্য লাগবে, হয়তো পুরোপুরি সুস্থ হতে অনেক সময় লাগবে। সে অবশ্য ভাবতেই পারেনি তার মাকে জীবিত ফেরত আনতে পারবে। ডাক্তাররা অবধি আশা ছেড়ে দিয়েছিল সৃষ্টিকর্তার অশেষ রহমতে। সে হুইলচেয়ারের হাতলে হাতটা একটু শক্ত করে ধরলো, তারপর ধীরে ধীরে কাঁচের বিশাল দরজার দিকে এগোলো। একপাশে সাইড করলো হুইলচেয়ার, এগিয়ে এলো মায়ের সামনে। রাহাতের মা রানী বেগম খানিকটা জিজ্ঞাসু চোখে তাকালেন ছেলের দিকে। এখানে থামার কারণ জানতে চাইলো হয়তো। রাহাত একটু ভেঙে বসলো মায়ের সামনে, মৃদু হেসে বলল, তোমার বৌমাকে খবর দেই আমরা ফিরেছি। তোমার চক্করে তাকে তো ভাসিয়েই দিয়েছিলাম, সে বোধহয় চিন্তায় অস্থির। রানী বেগম হাসে, ছেলের অস্থিরতা দেখছে সে, মেয়েটাকে যে বড্ড ভালোবাসে। দূরে গাড়ির হর্ন শোনা যাচ্ছে, ট্যাক্সির সারি দাঁড়িয়ে আছে, মানুষজন ব্যস্ত পায়ে ছুটে যাচ্ছে। রাহাত একবার আকাশের দিকে তাকালো, আকাশ দারুণ মেঘলা, বৃষ্টি নামলো বলে। পকেট থেকে ফোন বের করে কাঙ্ক্ষিত নাম্বারটাতে ডায়াল করলো। দুবার রিং হয়ে কেটে গেল ফোন। রাহাত চোখ মুখ কুঁচকে তৃতীয়বার কল করলো। এবার অবশ্য ফোন রিসিভ হলো। তিতির ঘুমাচ্ছিল, জ্বর এখন খানিকটা বেড়েছে। পিরিয়ডের সময় এমনিতেও সে ব্যথায় বিছানা ছেড়ে উঠতে পারে না, ব্যথায় জ্বর এসে যায়, তার উপর বৃষ্টিতে সারা রাত ভিজছে। এত মানসিক চাপ, শরীরটা একদম দুর্বল হয়ে আছে। আধো অন্ধকার রুম, একটিমাত্র নীল ড্রিম লাইট জেলে রাখা, কম্বলে নাক অব্দি ঢেকে রাখা মেয়েটার। বালিশের পাশ থেকে হাতে ফোনটা হাতে নিলে সরু চোখে তাকালো। আননোন নাম্বার, ফোনটা কানে ঠেকালো। হ্যালো, কে বলছেন? কতদিন পর সেই কণ্ঠস্বর শুনল সে। রাহাতের মুখে প্রশান্তি ছেয়ে গেল, আবেশে চোখ বুজে ফেললো, ধীর গলায় ডাকলো, পরি। চিরচেনা সেই কণ্ঠস্বর, এই নামে তাকে কে ডাকে সে খুব ভালো করে জানে। বুকের ভিতরটা ছ্যাদ করে উঠলো, চমকে ফোনের স্ক্রিনে তাকালো। ফোন কান ঠেকিয়ে বিস্ময় গলায় বলল, রাহাত ভাই, রাহাত ভাই, আপনি কোথায় ছিলেন এতদিন? রাহাতের বুক জ্বালা করছে,
কতগুলো দিন এই কণ্ঠ শোনার জন্য অস্থির হয়েছিল সে। পাগলের মতো সময় গুনেছে মেয়েটার উদ্বিগ্ন কণ্ঠস্বর। বুকটা ছটফট করছে এক নজর চোখের দেখা দেখতে। মেয়েটার কণ্ঠে চিন্তার ছাপ স্পষ্ট। রাহাত নরম গলায় বলল, সরি পরি, খুব সরি। আমাকে অনেক খুঁজেছো না? চিন্তা করেছো? আপনাকে আমি অসংখ্য বার কল করেছি, কতবার তার হিসেব নেই। সকাল বিকেল আপনাকে পাইনি। আমি এখানে এসে ফোনটা হারিয়ে ফেলি। ওই সময় মায়ের অবস্থাও খুব খারাপ ছিল। মাকে নিয়ে এত বাজে অবস্থায় ছিলাম যে তোমার সাথে যোগাযোগ করতে পারছিলাম না। একা সব দিক সামলাতে হতো। দেশে ফেরা মাত্র তোমাকে কল করেছি। এখনো এয়ারপোর্টেই দাঁড়িয়ে আমি। রাহাতের উত্তেজিত কণ্ঠস্বর স্থির হয়ে শুনল তিতির। লোকটার গলা দিয়ে উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছে। এতদিন পর তার সাথে কথা বলতে পারার উচ্ছ্বাস, তাকে কৈফিয়ত দিতে পারার উচ্ছ্বাস। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। ধীর গলায় বলল, আন্টি কেমন আছে এখন? রাহাত স্থির রইল। এক নজর দেখলো মায়ের দিকে। মলিন হলো চেহারা। মা প্যারালাইজড। খানিক দম নিল। তিতির সান্ত্বনাসূচক কিছু বলার আগেই আবার উত্তেজিত কণ্ঠ শুনতে পাওয়া গেল রাহাতের। মা তোমাকে আমার বউ করে আনার জন্য ছটফট করেছে। বারবার বলেছে মৃত্যুর আগে একবার তোমাকে। তিতিরের বুকের ভিতর কেউ হয়তো ছুরি দিয়ে আঘাত করলো। থামিয়ে দিতে গেল রাহাতকে। রাহাত ভাই, আমার আপনার সাথে। রাহাত বোধহয় খেয়ালই করলো না তিতির কি বলতে চাইলো। কালই আমরা যাব তোমার বাড়িতে তোমার হাত চাইতে। মা তো অস্থির হয়ে গেছে, শরীরটা খুব খারাপ। শেষ ইচ্ছেটা দ্রুত পূরণ করে দিতে চাই আমি মায়ের। তোমাকে বউ করে এনে মাকে একবার শেষ দেখা দেখিয়ে দিতে চাই। না হলে মা মরে গেলেও শান্তি পাবে না। তার খুব শখ তোমাকে বউ করে আনার। তিতিরের অস্থিরতা বাড়ছে। রাহাতকে সত্যিটা না জানালে বড্ড দেরি হয়ে যাবে। কাল যদি রাহাত ভাই বাড়িতে আসে একটা কেলেঙ্কারি ঘটবে। চন্দ্র দেওয়ান নিশ্চয়ই অপরাধ বোধে ভুগবেন। তাছাড়া রাহাত ভাইও কেমন রিয়াক্ট করবে। তিতির অধৈর্য গলায় বলে, আমার কথাটা শুনুন। ফোনে বেশ শব্দ হচ্ছে এখন। এয়ারপোর্টের এদিকটায় আকাশ ভেঙে বৃষ্টি নেমে পড়েছে। সম্ভবত নেটওয়ার্কও পাচ্ছে না। রাহাত অসহ্য শব্দ কান থেকে ফোন বেশ খানিকটা সরিয়ে ফেললো। তিতিরের কথা কিছু শোনা যাচ্ছে না। চেঁচিয়ে বলল, নেটওয়ার্ক সমস্যা করছে তিতির, শুনতে পাচ্ছি না। হ্যালো পরি, শুনছো? তিতির অবশ্য শুনতে পাচ্ছে। রাহাত আরো কিছু বলার আগে সে তার কথা দ্রুত শেষ করতে চাইলো। আমি কথা রাখতে পারিনি রাহাত ভাই। আমার বিয়ে হয়ে গেছে, আমাকে ক্ষমা। একটা কথাও শুনতে পেল না রাহাত। বৃষ্টির শব্দে কিছু শোনা যাচ্ছে না। তারপর নেট প্রবলেম তো আছেই। এক হাতে হুইল চেয়ার পিছিয়ে নিল খানিকটা। বৃষ্টির ঝাপটা আসছে। ফোন জোরে কানে চেপে ধরলো। উচ্চ গলায় বলল, পরি কিচ্ছু শুনতে পাচ্ছি না। বৃষ্টি নামছে আবার, অনেক রাত হয়েছে, ঘুমাও কেমন। আর একদম কাল তোমার বাসায় দেখা হচ্ছে। রাখি কেমন, ভালোবাসি পরি। তিতির কিছু বলতে পারলো না গুছিয়ে। যা বলেছে রাহাত তার এক বর্ণও শুনতে পায়নি। তা সে খুব ভালো করে বুঝতে পারলো। কি করবে এখন সে? রাহাত কাল বাড়িতে যদি আসে। অস্থির হাতে ফোন লাগালো তোমার নাম্বারে। ঘড়ি দেখলো, রাত হয়েছে বেশ, পৌনে 11টা। এখন তমাকে আসতে বলাও কেমন দেখায়। তমা ফোন ধরলো সাথে সাথেই। তিতির কখনো তাকে কল করে না, যা কথা হয় মেসেজেই। হঠাৎ ফোনে সে ভড়কে গিয়েছে। ঠিক আছিস? জ্বর কমেছে? আসতে পারবি একবার এখন? আর্জেন্ট। তুই এগিয়ে মেইন দরজায় দাঁড়া। ভয় লাগে আমার। আসছি। দাঁড়া, নয়ন ভাইকে পাঠাই, অপেক্ষা কর। এটাই চাচ্ছিলাম। তিতির হেসে ফেলে। সে জানতো তমা এটাই চাচ্ছে, পাশাপাশি বাড়ি। এই গেট পার হয়ে আসতে তমা মোটেই ভয় পায় না। এর আগেও বহুবার এসেছে। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো তিতির। ঘর থেকে বেরিয়ে সোজা এগিয়ে গেল নয়নের রুমের দিকে। ঈশান সবেই বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ঘরে এসে ফ্রেশ হয়ে বেরিয়েছে। রাতে হট শাওয়ার না নিলে তার ঘুম হয় না। দরজাটা খোলা। রুমটা তার পরিষ্কার করা হয়েছে। তিতির রুমে আসেনি। ঈশান দীর্ঘশ্বাস ফেলে। হাত বাড়িয়ে টি শার্ট নিতেই চোখ খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা তিতিরের দিকে। কপাল কুঁচকে ফেলে। ওদিকে নয়নের রুম। দ্রুত টি শার্টটা গায়ে জড়িয়ে ট্রাউজার খানা পরে নেয়। দরজার কাছে যেতেই শব্দ পায় তিতির আর নয়নের কথোপকথনের। একটু এগিয়ে নিয়ে আসবেন তমাকে, এত রাতে?
আমার একা থাকতে ভয় করছে, ওকে আসতে বলেছি তাই। নিশির নুরিকে ডেকে দেই। না, আপুরা ঘুমিয়েছে, তোমাকেই দরকার, ঘরে যা, আমি নিয়ে আসি গিয়ে। তিথির মাথা নাড়ে, নয়ন দ্রুত পায়ে নেমে যায় নিচে। তিথির ঘুরতেই সামনে পড়ে ঈশানের। গায়ে কালো টি শার্ট, সাদা ট্রাউজার, বুকে আড়াআড়ি হাত ভাঁজ করে দরজায় ঠেস দিয়ে দাঁড়ানো। চুলগুলো ভেজা, টপ টপ করে পানি পড়ছে। শাওয়ার নিয়েছে নিশ্চয়ই। স্থির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তারই দিকে। তিতির নিজের বুকের ভিতর কম্পন অনুভব করল। কাঁপা কাঁপা পায়ে পাশ কাটিয়ে চলে যেতে নিয়ে গম্ভীর কণ্ঠের ডাকে থামতে হলো তাকে। ঘরে আয়, ঘরেই তো যাচ্ছি। পরিবার ধরে বেঁধে বিয়ে করিয়েছে, আলাদা ঘরে থাকতে? তিতির পিছন ফিরল না, ঠায় দাঁড়িয়ে রইল। জানছে কে? সবাই ঘুমাচ্ছে, কেউ না জানলেই তো হলো। পাকনামি করবি না, সকালে দেখে ফেললে কি করবি? আমি সকালে জলদি উঠি, তাছাড়া অত সকালে কেউ ওপরে আসে না, দেখার চান্স নেই। তিতির দ্রুত পায়ে এগিয়ে যায় নিজের কামরার দিকে। ঈশান বিরক্ত হয় তিতিরের একের পর এক যুক্তিতে। রাগ উঠে যাচ্ছে, ঝটপট শক্ত করে চেপে ধরে হাতে হ্যাচকা টানে নিজের দিকে আনে। সমস্যা কি আপনার? যখন তখন গায়ের জোর দেখান। সীমায় থাকতে বলেছি আপনাকে আমি। সরু চোখে মাথা নিচু করে তিতিরের মুখ পানে তাকিয়ে রয় ঈশান। শরীরটা বেশ গরম এখনো, একদিনের জ্বরেই মুখের দিকে তাকানো যাচ্ছে না। ফর্সা মুখটা রক্তিম হয়ে আছে। ফালতু কথা না বলে ঘরে আয়। তিতির রীতিমতো হাত ছাড়ানোর জন্য ছটপট করছে। ঈশান উল্টো শক্ত করে চেপে আছে। তমা আসছে, আমার রুমেই শোবো আমি। আমি দায়িত্ব নিলাম, কেউ জানবে না আমরা আলাদা ঘুমাই, ছাড়ুন এবার। সিঁড়িতে হঠাৎ পায়ের আওয়াজে তিতিরকে টেনে হুড়মুড়িয়ে নিজের ঘরে ঢুকলো ঈশান। রিক্তা দেওয়া নয়নের খাবার নিয়ে ওপরে আসছেন। এদিকে দুজনে লেপ্টে দাঁড়িয়ে আছে দেয়ালের সাথে। ঈশানের দু হাতে তিতির এর মাথার দুপাশে। তিতির কাচুমাচু করে দাঁড়ানো বুকটা ধুকপুক করছে। চোখ রাঙালো ঈশানকে। সরুন বলছি। ঈশান সরল না। তোমাকে আসতে বলেছিস কেন? দরকার আছে। কে কল করেছিল তখন? তিতির বড় বড় চোখে চায়, অবাক হয়। আপনাকে কে বলল? কে করেছিল সেটা বল। বলবো না। থাপ্পড় খাবি? দু হাতে সরিয়ে দিতে চাইলো ঈশানকে। কঠিন গলায় বলল, বলেছিলাম আমাকে দুর্বল না ভাবতে। যা বলবেন, যা করবেন মুখ বুঝে মেনে নেওয়ার মতে দুর্বল আমি নই। সরুন। তিতির, চেঁচাবেন না, আমাকে আমার মতো চলতে দেবেন বলেছিলাম। একবেলায় ভুলে বসে আছেন। শুনেছিলাম ভদ্রলোকের এক কথা, দেওয়ান সাহেবের ক্ষেত্রে সেই কথাটা তো বেশি ফলা উচিত, অথচ আপনি তো দেখছি বেলায় বেলায় রং বদলান। ঈশানের চোখ মুখ রক্ত লাল হয়ে গেছে রাগে। মেয়েটার মুখে লাগাম নেই, যা খুশি বলতে থাকে। এক হাতে শক্ত করে চেপে ধরল গাল। তোকে আমি। ঈশান দরজায় রিক্তা দেওয়ান এর গলা পেয়ে ঝট করে ছেড়ে দিল তিতিরকে। ছলছলে চোখ ঘুরে দ্রুত হাতে মুছল মেয়েটা। ঈশান গলা উঁচালো, মেজমা এসো। হাতে কফির ফ্ল্যাক্স নিয়ে দরজার সামনে এসে দাঁড়ালো সে। বাড়িয়ে ধরল ঈশানের দিকে। এটা রাখ, তিতিরকে দিস, মেয়েটার প্রচন্ড গলা ব্যথা, এটা খেলে আরাম লাগবে। ঈশান মৃদু হেসে হাত বাড়িয়ে হাতে নেয়। রিক্তা চলে যেতে দ্রুত পাশ কাটিয়ে বেরিয়ে যায় তিতির।